দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ। তমলুকের কেলোমালের ঘোষ বাড়িতে শরৎকাল মানেই অন্যরকম আবহ। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে মায়ের আগমন ঘটে আসছে। শুনে নেওয়া যাক প্রাচীন জমিদার বাড়ির দুর্গাপুজোর ইতিহাস। কৃষ্ণ নবমীর সকালেই প্রথমে দেবীর বোধন হয়। বাড়ির প্রতিষ্ঠা পুকুর থেকে মাটি তুলে এনে মায়ের গায়ে ছোঁয়ানো হয়। তখনই যেন চারিদিকে ভরে ওঠে এক বিশেষ আবেগ। তমলুকের কেলোমালের ঘোষবাড়ির শরৎকাল মানেই অন্যরকম আবহ। প্রায় 450 বছরেরও বেশি সময় ধরে এই বাড়ির আঙিনায় মায়ের আগমন ঘটে আসছে। আমাদের ঘর ডোবানোর টাইমটা অনেক দেরিতে হলো। তার কারণ হচ্ছে আজকে আদ্রা নক্ষত্র পেয়েছে 11টা 45-এর পর, যার জন্য আমরা 11টা 47-এ প্রথমে দেবীর মাটি আনতে গেলাম। দেবীর মাটি তোলা হলো, আর ঠাকুরমশাই সেই মাটি মায়ের পায়ে দিলেন, দিয়ে তারপরে আমাদের চলে গেলাম আমরা ঘর ডোবাতে, মানে বোধনের ঘর ডোবাতে। এই বোধন চলবে আমাদের ষষ্ঠীর দিন পর্যন্ত। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা আমাদের ষষ্ঠীর ঘট উঠবে। সেটা ওখানে যে আমাদের বেলবরণ আছে, ওখানে গিয়ে পুজো হবে। তারপরে মানে ষষ্ঠীর সন্ধ্যেবেলাতেই ঘট ডোবানো আসা হলো এবং সেই ঘট থাকবে। সপ্তমীর আবার ঘট ডোবানো হবে, যার জন্য আমাদের পুজোর সময়, দুর্গাপুজোর সময় 3টি ঘট স্থাপন হয়। একটি বোধনের ঘট, একটি হচ্ছে ষষ্ঠীর ঘট, আর একটা হচ্ছে দেবীর ঘট। এই 3টি ঘট হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় আচার। শোনা যায় বহু বছর আগে জমিদার দুর্গাচরণ ঘোষের বংশধর করুণাময় ঘোষ এই পুজোর সূচনা করেছিলেন। প্রথমে নিছকই পারিবারিক পুজো ছিল এটি, কিন্তু ধীরে ধীরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এই আয়োজন। এখন আর শুধু ঘোষ বাড়ির নয়, আশেপাশের মানুষও এই পুজোকে নিজেদের মনে করে নেয়। দূর দূরান্তে থাকা পরিবার সদস্যরাও এই কটা দিনের জন্য বাড়ি ফেরেন। একত্রিত হন সকলেই, যেন মায়ের আগমনে ভেঙে যায় দূরত্বের দেওয়াল। আপনার প্রথমেই জানা দরকার যে আদিসুরের টাইমে, আদিসুর একটা পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য ওনার পুত্র হয়েছিল না, সেই জন্য উনি পুত্রেষ্টি যজ্ঞের জন্য উনি যজ্ঞ করতে চাইলেন। তখন এসব চত্বরে বৌদ্ধ ধর্মের প্রভাব বেশি, আর আপনার প্রকৃত বৈদিক ব্রাহ্মণ ছিল না। যার জন্য আদিসুর উনি করলেন কি, কনৌজের রাজাকে, মানে এখন যেটা কান্নকুব্জ, তখন কান্নকুব্জ, এখন কনৌজ, কান্নকুব্জের রাজাকে বৈদিক ব্রাহ্মণ পাঠাতে বললেন পুত্রেষ্টি যজ্ঞের জন্য। তাই উনি 5 জন ব্রাহ্মণ পাঠিয়েছিলেন। 5 জন ব্রাহ্মণের সঙ্গে 5 জন কায়স্থ পাঠিয়েছিলেন। 5 জন কায়স্থর মধ্যে একজন কায়স্থ ছিলেন মকরন্দ ঘোষ। আমরা তাকেই আমাদের প্রথম পুরুষ বলে ধরে নিই।
এবারে মকরন্দ ঘোষ যখন এলেন, এবারে তিনি এসে বিভিন্ন জায়গায় তার বংশ ছড়াতে আরম্ভ করলো। ছড়াতে 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 একটা সময় হুগলি জেলার আখনা গ্রামে ঘোষেদের একটা বসতি স্থাপন হলো। তারই কোন এক পুরুষ চলে আসেন কোলাঘাটের বরিশাতে, বারবরিশা, কোলাঘাটের বারবরিশা থেকে কোনো এক পুরুষ দুর্গাচরণ ঘোষের একটি ছেলে, অর্থাৎ অনেকগুলি ছেলে ছিল, তার মধ্যে এক ছেলে করুণাময় ঘোষ, তিনি চলে আসেন কেলোমালে। তিনি কেলোমালে এসে জমিদারি পত্তন করেন। কোলাঘাটেও জমিদারি ছিল, কিন্তু উনি ওটা ছেড়ে দিয়েছে, এইখানে বসতি স্থাপন করেন। এটা প্রায় 400 বছরের ওপর। কি বলবো, এটা 450 বছরের কাছে হয়েছে। আর সপ্তমী দিন সকালে আমাদের আবার এরকমভাবে ঘর ডুবিয়ে আসে, তখন বাড়ির অন্যান্য যারা গুরুজন রয়েছেন বাকি আমরা সবাই ওখানে দাঁড়িয়ে মানে মাকে আহ্বান করে আমাদেরকে তুলতে হয়, এটা আমাদের নিয়ম। আর তখন আমাদের প্রত্যেকে এখানে থাকেন, বাড়ির বড় ছোট আর যারা বাইরে আছেন ওনারাও সবাই ষষ্ঠীর আগের দিন থেকে এখানে চলে আসেন। আর ওই 4টা দিন আমাদের খুবই আনন্দ, বুঝতেই পারছেন বাড়ির পুজো মানে আমরা সারা বছর অপেক্ষা করি 4টে দিনের জন্য। আবার দশমীর দিন যেমন সিঁদুর খেলা হয়, সেটা আমাদের বাড়ির প্রত্যেকে মিলে, তাছাড়া আমাদের গ্রামের সবাই আসে। মোটামুটি আমাদের এই 4 দিন খুবই আনন্দ পাবে। অনেকই ফারাক, এটা একটা বাড়ির পুজো, এটা আপনি সকাল থেকে রাত অবধি বা পুজোর অনেক আগের দিন থেকে আনন্দ পাই আমরা। যেমন এখন প্রতিমা তৈরি হচ্ছে, এটা কিন্তু পড়ার পুজোতে হয় না, যেটা আমরা বাড়িতে থাকি বলে দেখতে পাচ্ছি যে পড়ার পুজোতে আমরা প্রতিমা তৈরি দেখতে পাই। তারপরে সপ্তমীর দিন মানে সপ্তমীর আগের দিন পঞ্চমী ষষ্ঠী থেকে ঠাকুর সাজানো হয়, সেটা আমরা সবাই মিলে সাজাই নিজে হাতে, এটাও একটা আনন্দ লাগে। আর তারপরে পুজোর কটা দিন সন্ধ্যাবেলায় আমাদের এখানে অনুষ্ঠান হয়, গানের লড়াই, আন্তাক্ষরী, আমরা সবাই মিলে সেই আন্তাক্ষরী খেলি। আর তার জন্য আমরা বাইরে ঠাকুর দেখতে যেতে পাই না, আমরা বাড়িতেই থাকি, বাড়ির পুজোটা একদম পুরোভাবে উপভোগ করি সবাই মিলে। আর বাইরে যারা থাকে তারা তো অপেক্ষা করে দিন গোনে যে কবে আর পুজো হবে, কবে আসবে, সবার সাথে সবার দেখা হয় এই পুজোর দিনে। প্রচুর, তখন শুধু কি হতো অঞ্জলি দিতে যাওয়া হতো অষ্টমীর, কিন্তু এখন আমরা সপ্তমী, অষ্টমী, সন্ধি পুরো সব দিনেরই অঞ্জলি দিতে পাই, চোখের সামনে আমি সবকিছু দেখতে পাই, নিয়ম নীতি কি হচ্ছে একটা বাড়ির পুজো। খুব ভালো, দারুণ, এটা সত্যি এখানে বিয়ে হয়েছে বলেই আমি এই অনুভূতিটা পেয়েছি যে মাকে সাজাতে সত্যি খুব আনন্দ। সেই 2টো দিন আমরা ভীষণভাবে আনন্দ করি, সন্ধ্যাবেলায় সাজানো হয়, দিনের বেলাতেও সাজানো হয়, সবাই মিলে একসাথে সাজাই। এখানে পুজো হয় বৃহৎ নন্দী কেশব পদ্ধতিতে। প্রতিদিন চলে লক্ষাধিকবার দুর্গা নাম জপ, মধুসূদন নাম জপ আর চণ্ডীপাঠ। আগে সপ্তমীতে 7টি পাঠা বলি দেওয়া হতো, অষ্টমীতে হতো 8টি, নবমীতে 8টি পাঠা ও 1টি মহিষ। সময়ের নিয়মে অনেক কিছুই পাল্টে গিয়েছে। এখন সপ্তমীতে হয় 1টি পাঠা বলি, অষ্টমীতে 2টি এবং সন্ধি পুজোতে 2টি, আর নবমীতে 1টি মেষ অর্থাৎ ভেড়া এবং 2টো পাঠা বলি দেওয়া হয়। বলা হয় 1349 সালে এক বিপর্যয়ের পর মহিষ বলির পরিবর্তে মেষ বলির প্রচলন শুরু হয়েছিল, যা এখনো চলছে। এখন আমাদের যে পুজোটা যে হয়, সেই পুজোটা হচ্ছে যে আপনার বৃহৎ নান্দিকেশ্বর মতে, বৃহৎ নান্দিকেশ্বর মতে যে আমাদের পুজো হয়, শাক্ত মতে পুজো হয়, কিন্তু সন্ধি পুজোটি হয় তান্ত্রিক মতে, একমাত্র সন্ধি পুজোটাই তান্ত্রিক মতে, বাদ বাকি সবই শাক্ত মতে। আগে আমার দেখা সপ্তমীতে 7টা পাঁঠা, অষ্টমীতে 8টা পাঁঠা, সন্ধিতে 2টো পাঁঠা, নবমীতে 2টো নবমীতে 7টা পাঁঠা, 8টা পাঁঠা, 1টা মহিষ বলি হতো। বাংলা 1349 সালের সেই বছর থেকে এটা উঠে গেল, মহিষ বলিটা উঠে গেল। মহিষ বলির হাঁড়িকাঠ এখনো আছে। আর তার পরিবর্তে তখন ওই কী করবে, তখন পণ্ডিত সমাজ দিলেন, কি বলে, ভাস দিলেন যে মহিষের পরিবর্তে মেষ দিতে হবে। তো সেইটা এখনও চলে আসছে, তবে আগের যে পরিমাণ বলি ছিল
সে বলিটার পরিমাণে কমে গেছে কালের এতে। আর আগে ছিল সপ্তমীতে 7 মণ, অষ্টমীতে 8 মণ, নবমীতে 9 মণ, সন্ধিতে 2 মণ চালে নৈবেদ্য দেওয়া হতো। এখন তার বহরও কমে গেছে। এখন সপ্তমীতে 2 মণ, অষ্টমীতে 2 মণ, সন্ধিরটা কমেনি, সন্ধিরটা 2 মণ, আর নবমীতে 9 মণের জায়গায় ওটা 3 মণ হয়ে গেছে। এই হচ্ছে যে এটা কমে গেছে। কিন্তু পুজোর যে রীতিনীতি যে আমাদের আরম্ভ হয় কৃষ্ণা নবমীতে, আমাদের নবমাদি কল্প আরম্ভ হয়। এই নবমাদি কল্প সারা পশ্চিমবাংলায় মাত্র 5 জায়গায় হয়। একটি হচ্ছে কেলোমালের ঘোষবাড়ি, 2 হচ্ছে শোভাবাজারের রাজবাড়ি, 3 হচ্ছে কৃষ্ণচন্দ্র মহারাজের রাজবাড়ি, আর 4 হচ্ছে সাবর্ণ চৌধুরীর বাড়ি, আরেকটি আমার নাম ঠিক মনে করতে পারছি না। এই পুজোটা আমরা এই যে কৃষ্ণা নবমীটা যতক্ষণ না আদ্রা নক্ষত্র পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণা নবমী হচ্ছে না। নবমীতে আদ্রা নক্ষত্র পেতে হবে। সন্ধি পুজোতে অন্য কোনো রঙের পাঁঠা চলবে না, যে পশুবলিটা দেওয়া হয় একমাত্র দিতে হবে কালো, তার অন্য কোনো রং থাকবে না। আর সন্ধির পাঁঠা বলুন, সন্ধির চাল বলুন, এগুলো সমস্তটাই কিন্তু গঙ্গা জলে শুদ্ধ করতে হবে। আগের মতোই এখনও সপ্তমী থেকে নবমী পর্যন্ত টানা 3 দিন ধরে চলে কুমারী পুজো। ব্রাহ্মণ বাড়ির ছোট্ট মেয়ে সেই দিন স্বয়ং দেবীর রূপে পূজিত হয়। এক সময় এই পুজোর সময় হতো যাত্রা, কবিগান, নানান রঙিন অনুষ্ঠান। তবে এখন সেসব নেই, কিন্তু ভক্তির আবহে কোনো ঘাটতি পড়ে না। পুজো আনুমানিক 450 বছর। শুরু করেন কে? শুরু করেন আমাদের পূর্বপুরুষ করুণাময় ঘোষ। এখানে এসে উনি জমিদারি স্থাপন করেন, ওনার জমিদারিতে উনি শুরু করেন এই পুজো। আচ্ছা, এই পুজোর বিশেষ নিয়ম কি রয়েছে? বিশেষ নিয়ম অনেক রয়েছে। তো আমরা প্রথমেই যেটা বলবো সন্ধি পুজোর নিয়মটা একদম কৃষ্ণা নবমী থেকে যেটা বলুন, এটা প্রথম আমাদের শুরুটা থেকে আমি শুরু করি। আদ্রা নক্ষত্র পেয়ে যাওয়া যে নবমী, মানে কৃষ্ণা নবমী তিথিতে আদ্রা নক্ষত্র যখন পেয়ে যাবে নবমী তিথি, তখন আমাদের এই বোধনটা শুরু হবে। তো আদ্রা নক্ষত্রেই এই কৃষ্ণা নবমীতে বোধন শুরু হয়, এবং যেটা আজকের দিনে আমাদের হচ্ছে, আজকে শুরু হলো পুজো, এবং এটা চলবে পুরো ষষ্ঠী পর্যন্ত এই বোধন চলবে। এই সময় মায়ের 1 লক্ষ দুর্গা নাম জপ হবে, 1 লক্ষ মধুসূদন নাম জপ হবে, কবি কঙ্কন পাঠ হবে, এবং 16 রূপ চণ্ডী পাঠ করা হবে। পুরো ব্যাপারটাই করা হবে এই দিন 15 মধ্যে। আগে অনেক যাত্রা পালা আজকে থেকে শুরু হতো, যাত্রা, ফাংশন, কবিগান, পুতুল নাচ, বিভিন্ন রকম শুরু হতো। এটা আমাদের বাবা ঠাকুরদাদের কাছ থেকে শুনেছি, আমরা দেখার সৌভাগ্য হয়নি। তো এখন যেটা হয়, নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে আমরা নিজেরা আনন্দে লিপ্ত থাকি। আমাদের 3 দিনই কুমারী পুজো হয়। কুমারী পুজোটা 3 দিনই ব্রাহ্মণ বাড়ির ওই বোধহয় 5 থেকে এখন 16 বছর পর্যন্ত মহিলা, মানে বাচ্চা মেয়েরা আসেন, এবং ওনাদের আমরা পুজো করি মা জ্ঞানে। এবং মহিলা প্রত্যেক দিনই সপ্তমী, অষ্টমী, নবমী, সন্ধি 4 দিনই এবং 4 বারই আমরা কুমারী পুজো করি। এবং তার কুমারী পুজোর পর আমরা কুমারী মাকে প্রতিমা জ্ঞানে পুজো করি, কারণ ওনার মধ্যেই মা অধিষ্ঠিতা হন। পুলক বেড়ার রিপোর্ট, খবর, DCBS।